আসসালামু আলাইকুম। আজ রবিবার 15 ফেব্রুয়ারি 2026। আমাদের সামনে দৈনিক প্রথম আলো রয়েছে এবং আমরা এখান থেকে কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলো প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষা আসার মতো, সেটা হোক প্রিলি, লিখিত বা ভাইবা। তো আসুন শুরু করি। আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে। তো ফলাফল নিয়ে তেমন কোনো আলোচনা নাই। আপনি এখানে একটা বিষয় দেখতে পারেন যে নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে 59% ব্যবসায়ী, এই কথা বলা হয়েছে। এখন ধরেন এটা কি, আমি যদি বলি যে ব্যবসায়ী আছে এত শতাংশ, এটা কি আমার কোনো আইনে ব্যত্যয় হলো? মানে আমি বলতে পারি যে এটা হয়তো বা তার মূল্যবোধের জায়গা হতে পারে, বা নৈতিক জায়গা থেকে কতটা ঠিক কি ঠিক না, এটা নিয়ে প্রশ্ন তুলতে পারি। যেমন এখানে প্রশ্ন তুলেছে হচ্ছে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। উনি বলেছেন যে সংসদে ব্যবসায়ীদের প্রভাব বাড়লে ব্যবসা ও রাজনীতি একাকার হয়, রাজনীতি ব্যবসায়িক মুনাফার পুঁজিতে পরিণত হয়। এখন এখানে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে ব্যবসায়ী থাকায় কোনো আইনের ব্যত্যয় হয়েছে কিনা, নৈতিক জায়গা থাকতে পারে। তাহলে আমাদের একটু এই বিষয়ে একটু আইনটা জানা দরকার। দেখেন, সংবিধানের যে পঞ্চম যে ভাগ আছে, যে ভাগে আলোচনা করা হয়েছে আইন বিভাগ। এটা আইন বিভাগকে আলোচনা করা হয়েছে। এটা হচ্ছে যে 65 থেকে 93 পর্যন্ত আইন বিভাগ নিয়ে আলোচনা করতেছে। এখানে অনেক কিছু বলা আছে, যেমন সংসদ প্রতিষ্ঠা কিভাবে হবে, কী নামে ডাকা হবে, বা সংসদ সদস্য কিভাবে হবে, তারপরে যোগ্যতা কি, অযোগ্যতা কি, বা হচ্ছে যদি কেউ মারা যায় বা পদটা শূন্য হয় কি হবে, এটা নিয়ে বলা আছে। তো আমাদের জানা দরকার এই যে নির্বাচিত সংসদ সদস্যদের হওয়ার জন্য আসলে কী কী ফলো করা হয়েছে যোগ্যতা, এবং এইগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষার প্রশ্ন, রিটেন বা ভাইভাতে অনেক সময় জিজ্ঞেস করার বলে আর কি। তো প্রথমে আসেন একটা ছোট করে জানি যে সংসদ সদস্য হওয়ার যোগ্যতা আর অযোগ্যতা কী, এটা নিয়ে একটু আমরা আলোচনা করি। সংবিধানের 66 নম্বর যে অনুচ্ছেদ, সেই অনুচ্ছেদে সংসদ সদস্য হওয়ার যোগ্যতা অযোগ্যতার কথা বলা আছে। এবং এই যে অনুচ্ছেদের কথা বললাম, এই অনুচ্ছেদের যে অর্থাৎ 66 যে এক অনুসারে সংসদ সদস্যদের দুটি যোগ্যতার কথা বলা আছে। প্রথম যোগ্যতা হচ্ছে যে যদি কেউ সংসদ সদস্য হতে চায় তাহলে তাকে বাংলাদেশের নাগরিক অবশ্যই হতে হবে এবং বয়স কমপক্ষে 25 বছর পূর্ণ হতে হবে। অর্থাৎ আমাদের প্রায় অনেকেরই এমন আছে, আমরা বাংলাদেশের নাগরিক কিন্তু 25 বছর আমাদের পূর্ণ হতে পারে, তার মানে আমরা হতে পারি। কিন্তু এই দুটো থাকলেই শুধু হবে নাকি আরও অনেক বিষয় আছে? এইটা বলা হচ্ছে 66-2 নং অনুচ্ছেদে বলা আছে যে কি কি থাকলে আমরা অযোগ্য বলে বিবেচিত হব। কথা হচ্ছে যে বাংলাদেশের নাগরিক তো হলাম, বয়স কমপক্ষে 25 হয়েছে, তাহলে হতে পারবো না কেন? আরও 7টি অযোগ্যতার কথা বলা আছে 62-2। এক, সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি সংসদ সদস্য হতে পারবে না যদি কোনো উপযুক্ত আদালত কর্তৃক তাকে অপ্রকৃতস্থ, পাগল বা উন্মাদ এ বলে ঘোষিত করা হয়, তাহলে সে হতে পারবে না, অযোগ্যতা সদস্য। তারপর হচ্ছে দেউলিয়া হলে এবং দেউলিয়ার দায় থেকে মুক্তি না মেলে। এখন ওনার অনেক ঋণ ছিল, ওনার আর কোনো ক্ষমতা নেই মানুষের ঋণ পূরণ করে দেওয়ার বা ব্যাংকে ওনার টাকা জমা দেওয়ার। ওনাকে দেউলিয়া বলা হয়, যে তার কাছে কিছু চেয়ে লাভ নেই, তিনি এখন ভবের দেশে আছেন, তাহলে উনি হতে পারবেন না। তারপরে হচ্ছে যে যদি দ্বৈত নাগরিকত্ব থাকে, দেখেন এই সংসদে অনেক এটা নিয়ে আলোচনা হয়েছে, এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ দিক। যে দ্বৈত নাগরিকত্ব তো গ্রহণ করলে তাকে করা হবে না। তারপর দেখেন, নৈতিক স্খলনজনিত কারণে ফৌজদারি অপরাধের দায়ে সর্বনিম্ন 2 বছর কারাদণ্ড ভোগ করার পর 5 বছরকার অতিবাহিত না হলে, অনেকে তো আসলে বিভিন্ন ফৌজদারি মামলায় জড়িত হন এবং হয়তো অপরাধও করেন, সেক্ষেত্রে তাকে বিচারে করা হয় অনেক সময়। তো এই ক্ষেত্রে যেটা হবে, ওই অপরাধের দায় যদি তাকে 2 বছরের কারাভোগ না করা হয়, মানে করতে হবে আর কি, ভোগ করা, এটা কারাভোগ করতেই হবে। তারপরে
এই কারাভোগ করার পরে আরও 5 বছর একটা আইসোলেশনের অবস্থা থাকা লাগবে। দেন এটা যদি না হয়, আমি 2 বছর, এখন কত, এখন হচ্ছে 2026 সাল, তো ধরেন আমি 2022 সালে একবার গেলাম ফৌজদারি অপরাধের হওয়ার পরে আমাকে নিয়ে গেল জেলে। তারপর আমি আবার 24 সালে বের হয়েছি, খুব ভালো কথা। এখন 24-এ বের হওয়ার পরে আমি বললাম আমি এখন দাঁড়াবো নির্বাচনে, কিন্তু আমার তো আসলে 24-এ হবে না, উচিত হচ্ছে 29 সালে হওয়া। এর আগে আমার আইসোলেশন যে পিরিয়ড, এই পিরিয়ডটা শেষ হচ্ছে না, এটাই বলা হয়েছে। আরও কি আছে, যদি কেউ 1971 সালের যুদ্ধাপরাধী হয় তাহলে ওনারা দাঁড়াতে পারবেন না কোনোভাবে, একটা নিয়ম আছে। একটা হচ্ছে যে আইনের দ্বারা অযোগ্য ঘোষণা করা হয়নি এমন পদ ব্যতীত প্রজাতন্ত্রের কোনো লাভজনক কার্যে নিয়োজিত থাকলে তাহলে তিনি হতে পারবেন না। আরেকটা হচ্ছে যে অন্য কোনো আইনের অধীনে অযোগ্য ঘোষিত হলে, অনেক আইন থেকে বাংলাদেশে সেই আইনে যদি তিনি অযোগ্য ঘোষিত হন, রিটের মাধ্যমে হোক বা হচ্ছে যে জনগণের দ্বারা প্রত্যাখ্যিত হোক, নানানভাবে হতে পারে আর কি, যে তাকে তিনি ভালো লোক না, তাকে নেওয়া যাবে না, এমন অনেক বিষয়ে থাকতে পারে, তখন উনি হতে পারবেন না। তো যাই হোক, এটা নিয়ে একটু আলোচনা করলাম যে কীভাবে হয়েছে যোগ্যতা অযোগ্যতা। পরে অন্য একটা সময় আমরা শূন্য পদ হলে কি করতে হয়, কত অনুচ্ছেদ আলোচনা আছে, আমরা এটা নিয়ে কথা বলবো। আসেন একটা অন্য জিনিস দেখি এখন। দেখেন, আজ ছিল আল মাহমুদের 7ম মৃত্যুবার্ষিকী। আমরা জানি যে উনি আসলে বাংলা সাহিত্যের একজন অবশ্যই বরেণ্য ব্যক্তিত্ব, বরেণ্য কবি এবং সাহিত্যিক। ওনার কথা এখানে উল্লেখ আছে। উনি 2019 সালের 15 ফেব্রুয়ারিতে মারা যান এবং ওনার জন্ম হচ্ছে যে 1936 সালের 11 জুলাই ব্রাহ্মণবাড়িয়ার মৌড়াইল গ্রামের মোল্লা বাড়িতে। অর্থাৎ তিনি হচ্ছে যে ব্রাহ্মণবাড়িয়ার মৌড়াইল গ্রামের মোল্লা বাড়িতে ওনার হচ্ছে জন্মেছিলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে উনি কিন্তু পত্রিকা সম্পাদক ছিলেন এবং উনি পত্রিকা ছিলেন হচ্ছে দৈনিক গণকণ্ঠ। আমি লিখে দিই এখানে যে দৈনিক গণকণ্ঠ, এবং উনি আরও একটা পত্রিকা সম্পাদক ছিলেন দৈনিক কর্ণফুলী। দৈনিক কর্ণফুলী, উনি 2 জায়গাতে সম্পাদক ছিলেন। এখন এই বিষয়গুলো জানলে শুধু হবে না, তো ওনার একটা নাম আছে, আসলে পুরো নাম মীর আব্দুস শুকুর আল মাহমুদ। কবি পরিচয়টি আল মাহমুদের ট্রেডমার্ক হলো তিনি ছিলেন একাধারে ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোট গল্পকার, শিশু সাহিত্যিক ও সাংবাদিক। এখন ওনার যে শ্রেষ্ঠ, এখানে ঠিক 2টা গ্রন্থের নাম লেখা আছে, যে কালের কলস আর সোনালী কাবিন। কালের কলস এবং সোনালী কাবিন ওনার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ হচ্ছে যে কালের সোনালী কাবিন ওনার হলো শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। এবং ওনার কিছু উপন্যাসের নাম বলি, যেমন ডাহুকি, ওনার উপন্যাসের নামগুলো খুব ইন্টারেস্টিং। দেখেন, ডাহুকি, প্রথম উপন্যাস, উপমহাদেশ, কবি ও কোলাহল, কাবিলের বোন, পুরুষ সুন্দর, নিশিন্দা নারী, আগুনের মেয়ে, যুগলবন্দি, পুত্র, দিন যাপন, তারপরে হচ্ছে তুষের আগুন, যে সুখ দুঃখের অধিক, চেহারা চতুরঙ্গ, ত্রিবেদী, যমুনাবতী, আগন্তুক, এগুলো ওনার সব উপন্যাস। ওনার এইখানে যে 2টা দেয়া আছে, কালের কলস এবং সোনালী কাবিন, এই 2টা কিন্তু ওনার কাব্যগ্রন্থ। এটা অনেক গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ এবং এটা অনেকবার পরীক্ষার প্রশ্নগুলোতে আসছে, সুতরাং এটা একটা গুরুত্বপূর্ণ দিক। আচ্ছা, যাই হোক, দেখি একটু অন্যদিকে। আসলে আমরা একটু এই জায়গাটা দেখি। দেখেন, মিউনিখে হচ্ছে মিউনিক সম্মেলন হচ্ছে নিরাপত্তা সম্মেলন, কিন্তু এখানে প্রথম আলো কিন্তু লিখেছে, এখানে দেখেন, এখানে ন্যাটো লিখছে। কোনো কারণে
আসলে ন্যাটো সম্মেলন তো হবে জুলাই মাসে 7 থেকে মনে হয় 7-9 তারিখের দিকে, আমি যতদূর জানি। এবং এটা হ্যাঁ 7-9 থেকে হতে পারে, এবং ওই তারিখটা এখন কনফার্ম বলতে পারছি না, তবে এটা হবে হচ্ছে তুর্কি বা তুরস্কে আঙ্কারাতে এটা অনুষ্ঠিত হবে, ন্যাটোর যে সম্মেলন এটা হবে, কনফারেন্সটা বা সামিটটা হবে। কিন্তু এখন তার মানে মিউনিকে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে মিউনিক নিরাপত্তা সম্মেলন। এখানে কিন্তু 60টারও বেশি দেশের বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত আছে। এখানে যেটা আমি গতকাল এটা নিয়ে একটু আলোচনা করছিলাম যে কি হচ্ছে আসলে মূলত চিন্তা, এখানে 60টা থাকলেও দেখা যাচ্ছে মধ্যপ্রাচ্য থেকে অনেকে আছে, এবং এখানে কিন্তু বিভিন্ন শুধু যে রাজনীতিবিদ থাকেন তা না, সরকারি কর্মকর্তা থাকেন, তারপরে কবি, লেখক, সাহিত্যিক, সাংবাদিক, তারপরে হচ্ছে প্রযুক্তি বিশ্লেষক বা হচ্ছে যে বিশেষজ্ঞ, নানান ব্যক্তিবর্গ কিন্তু এখানে থাকেন। তো তারা মিলে আলোচনা করেন কী হতে হবে। কিন্তু এখন যেটা দাঁড়িয়েছে, এখন হচ্ছে এটা মূলত পাওয়ার যে প্র্যাকটিসের জায়গাগুলোতে কারা ক্ষমতা নেবেন, কিভাবে আসলে আলোচনা হবে, এর মূল উদ্দেশ্যই ছিল গঠনের। যে দেখেন, এটা 1963 সালের দিকে এটার একটা ফরমেশন দাঁড়ায়। তখন আসলে ইউএসএ অতটা চায়নি যে সে জড়াতে, বা ন্যাটোও চায় না, আস্তে আস্তে জড়ায় ফেলে। কারণ দেখা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বিশ্বজুড়ে একটা স্নায়ুযুদ্ধ যে শুরু হলো, এবং সে শুরু হওয়ার পরে আস্তে আস্তে অনেকে কিন্তু চাচ্ছিল যে আমরা একটু আলোচনার মাধ্যমে একটু বৈঠক করে আমরা ঠিক করি, হ্যাঁ, সংলাপ দিয়ে শুরু করি। কিন্তু দেখা যায় যে না, আস্তে আস্তে কী করা যায়, তখন এমন একটা ফরমেশন চলে আসলো যে আমরা তৈরি করি একটা নিরাপত্তা সম্মেলন করি। তো মিউনিকে এটা অনুষ্ঠিত হয়, এবং দেখা যায় কি এখানে দেখেন, আমি যে বললাম সংলাপ নিয়ে কেন এত কথা, এখানে এটা ওনারা উল্লেখ করেছেন যে এই যে সংঘাতের চেয়ে ভালো, সহযোগিতা দ্বন্দ্বের চেয়ে ভালো, উত্তম। তো এটা নিয়ে আলোচনা। তো এখন যেটা বিষয় এখন আলোচনা হচ্ছে যে ইউএসএর সাথে ন্যাটোর একটা টানাপোড়েন চলছে, এটা নিয়ে একটা সমস্যা। সেটা যদিও এখানে কিন্তু সেটা উল্লেখ মানে মূলত টার্গেট এটাই। এবং 13 তারিখতে শুরু হয়েছে। তা আজকে আমরা এখন দ্বিতীয় দিনের সংবাদটা পাচ্ছি, অর্থাৎ 14 তারিখে কী হয়েছে। এখানে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন করতে চায় ইউরোপ, অর্থাৎ ওই যে ইউএসএ ন্যাটোর একটা সম্পর্ক তারা করতে চায়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধটা তারা কী করবে, এটা নিয়ে আলোচনা করতে চায়। মধ্যপ্রাচ্য সংকট নিয়ে তাদের আলোচনার বিষয় আছে এই জায়গায়, তারা আর কি করতে চাচ্ছে, এটাই এখানে মূলত বিষয়। এবং ন্যাটোর একটা কথা বলা হচ্ছে যে সম্মেলনে ন্যাটোর ইউরোপীয় সদস্যদের প্রতিরক্ষা বাজেট বাড়ানোর বিষয়ে গুরুত্ব পেয়েছে। যেমন রাশিয়াতে অনেক প্রতিরক্ষা বাজেট রাখা হয়, সেই তুলনায় ন্যাটোতে তেমন না, খুব কমই আসলে হয়। এটা নিয়ে হয়তো তাদের আলোচনা বেশি, ফান্ডিং যাতে হয় সেইগুলো নিয়ে আলোচনা আর কি। দেখি এখানে দেখেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার উনি কী বলছেন এখানে দেখেন। উনি ইউরোপকে ঘুমন্ত দৈত্য হিসেবে উল্লেখ করে প্রতিরক্ষায় যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমানোর আহ্বান জানানোর কথা বলে তার দপ্তর জানায়। ন্যাটোর মহাসচিব মার্ক রুতে বলেন, ইউরোপ এখন ন্যাটোর ভেতরে অধিকতর নেতৃত্ব দিচ্ছে এবং নিজেদের প্রতিরক্ষার দায়িত্ব বেশি করে নিচ্ছে। শক্তিশালী ন্যাটোর ভেতরে শক্তিশালী ইউরোপ মানে ট্রান্স আটলান্টিক বন্ধন আরও দৃঢ় হওয়া যোগ করেন তিনি। দেখেন এই যে আটলান্টিক বলে না, এই যে আটলান্টিকের পারে যে দুইটা বড় মহাদেশ বা 3টা মহাদেশ বলতে গেলে, কারণ হচ্ছে আপনি এদিকে ইউরোপকে পাচ্ছেন, আবার এদিকে আফ্রিকাকে পাচ্ছেন, আবার ওইদিকে আমেরিকাকে পাচ্ছেন আর কি। তো এই অঞ্চলটাকে এই যে ট্রান্স আটলান্টিক পরিচয়টা বলা হয়, পরিচয় ডাকা হয় আর কি এই জায়গাটা। যাই হোক, এটা নিয়ে আপাতত আর বলছি না, আমি একটু এদিকে আসি। ইরানে সরকার পরিবর্তন চান ট্রাম্প, এটাই আসলে প্রধান লক্ষ্য। আপনারা জানেন যে 1979 সালে ইরানের যে ইসলামিক বিপ্লব হয়, সেই বিপ্লবে কিন্তু ইসলামিক শাসক গোষ্ঠী এখানে চলে আসে, এবং সেই বিপ্লব থেকে এখন পর্যন্ত যে গোষ্ঠী ওখান থেকে বিপ্লবের মাধ্যমে বিতাড়িত হয় বা ক্ষমতাচ্যুত হয়, তারা কিন্তু এখন নতুন করে ক্ষমতা পাওয়ার জন্য খুবই উদ্গ্রীব হয়ে আছে। এবং একটু আগে আলোচনা করছিলাম এখানে যে মিউনিক যে নিরাপত্তা সম্মেলন, এখানেও কিন্তু বক্তব্য রেখেছেন এই যে নির্বাসিত, উনিও ইউএসএতে নির্বাসিত
নির্বাসিত রেজা পাহলভি মিউনিখ নিরাপত্তা সম্মেলনে উনি কি রাখেন, বলেন যে নিরীহ মানুষের প্রাণ হানি ঠেকাতে মানবিক হস্তক্ষেপ প্রয়োজন। তিনি দেশ বিদেশের ইরানিদের আবারও আন্দোলনে নামার ডাক দেন। উনি কিন্তু ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের দিকে উনি চান, ওনার যে ইরানকে ধর্মনিরপেক্ষ করি। আর ইউএসএ সেটাই চায় যে যাতে মুসলিম না থাকে, প্রভাব না থাকে, সেভাবে চায়। অর্থাৎ উনি একদিকে কিন্তু দেখেন, এটা ইরানের সরকার পরিবর্তন চান, এটা কিন্তু হুট করে বলে না, এর মধ্যে কিন্তু আলোচনা চলছে। প্রথমে আলোচনা হলো ইউএসএর সাথে হচ্ছে ইরানের মধ্যস্থ করলো ওমান, তারপরে আবার মধ্যস্থ করলো হচ্ছে তুরস্ক, এভাবে কিন্তু আলোচনা চলছে। তার মধ্যে থেকে উনি পরিবর্তন চান, মানে সাংবাদিকরা জিজ্ঞেস করছে যে আপনি কি চান আসলে। তো সকালে তো ট্রাম্প পরিবর্তন চায়, বিকালে চাই বোমা মারতে, তারপরে বলে জাহাজ পাঠাবো, এর মধ্যে সবগুলোই কিন্তু আছে। এখন যদি বলা হয় যে ট্রাম্প পৃথিবীর জন্য নিরাপত্তার জন্য হুমকি কিনা, নাকি উনি যেটা করেন সেটাই সুফল বয়ে আনে আমাদের জন্য, এটা তো বিতর্ক হতে পারে। হ্যাঁ, তবে একটা দিক আমরা এটা নিয়ে আপাতত না দেখি। আচ্ছা, ভেনেজুয়েলা সফরে ট্রাম্প যাচ্ছেন, খুবই গুরুত্বপূর্ণ বিষয় ভেনেজুয়েলার জন্য, কিন্তু ভেনেজুয়েলার জন্য আসলে কতটা সুফল বয়ে আনবে এটাও তো একটা বিষয়। দেখেন 3 জানুয়ারিতে ভেনেজুয়েলার কথা যেহেতু আসলে আমি আবার বলি, 3 জানুয়ারি 2026 সালে অপারেশন অ্যাবসোলিউট রিসলভ ABR, এই অপারেশনটা আমেরিকা চালায়, যা ছিল একটি সার্জিক্যাল স্ট্রাইক, এবং এটা চালায় হচ্ছে আমেরিকার একটা বিশেষ ফোর্স দ্বারা, ইউনিট দ্বারা, তার নাম হচ্ছে ডেল্টা ফোর্স। তারা কিন্তু ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আর তার স্ত্রী হচ্ছে সিলিয়া ফ্লোরেসকে গ্রেপ্তার করে আমেরিকায় নিয়ে যায় 3 জানুয়ারি 2026-এ। কেন? নির্বাচনী জালিয়াতি, তার নামে অভিযোগ নির্বাচনী জালিয়াতি, মানবাধিকার লঙ্ঘন। কিন্তু কোনো স্বাধীন দেশের কাউকে কি তুলে নেওয়া যায় কি না, এই প্রশ্ন তো আমরা বলতে পারি। এখন ট্রাম্প দেখেন তুলে নেওয়ার পরে তার একটা পছন্দের সরকার সেখানে বসানো হয়েছে বলে জানা যায়। তো উনি যেমন রয়টার্সকে লিখেছে এখানে ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের বর্তমান সম্পর্ক খুবই ভালো বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এবং তিনি সফরেও ওখানে যেতে চান। এখন কিন্তু অন্তর্বর্তী প্রেসিডেন্ট আছে দেলসি রড্রিগেজ, উনি আছেন, তারও প্রশংসা তিনি করছেন। ট্রাম্প বলছে আমি ভেনেজুয়েলা সফরে যাব, এ বিষয়ে বিস্তৃত কিছু জানাননি তিনি। উনি বলছেন যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের সঙ্গে আমার খুবই ভালো একটি সম্পর্ক আছে, এই সম্পর্কে 10-এ 10 বলে মন্তব্য করেন তিনি। তো উনি বলছেন যে মাদুরোকে তুলে আনার পর ভেনেজুয়েলা জ্বালানি তেল নিয়ে তৎপর ওয়াশিংটন, এই বিষয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে ট্রাম্প বলেন ভেনেজুয়েলার জ্বালানি তেলের মজুদে মার্কিন প্রবেশাধিকার নিয়ে রদ্রিগেজের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র। অর্থাৎ এক কথায় ট্রাম্পের সব কিছুই লাগবে, এবং তিনি এটা নিয়ে কাজ করবেন। ক্ষমতা চেঞ্জ করলে হোক, সেখানে যেভাবে হোক উনি সেটা করবেন। এর অনেকগুলো কারণ আছে। প্রধান কারণ হচ্ছে যে যুক্তরাষ্ট্রের আর্থিক সংকট আছে, তার যে কোনো মূল্যে অস্ত্র বিক্রি করতে হবে। সেটার মূল কাস্টমার আসলে তার আশেপাশের চেয়ে মধ্যপ্রাচ্য বেশি, আমাদের অঞ্চলগুলো বেশি। তো এই জন্য উত্তপ্ত করে রাখা সবসময় এই পৃথিবীকে, এবং উনি সেটাই করে যাচ্ছেন। যাক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আবারও কাল সকালে নতুন 10টায় আসবে রিভিউ। আসসালামু আলাইকুম।